বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতে দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা বিতর্ক। এ বিষয়ে আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শারমিন রমা, সঙ্গে আছেন সহকর্মী রাকিব হাসনাত। রাকিব, স্বাগত। তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং সাবস্ক্রাইব করুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল। এছাড়াও যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। রাকিব, কেমন প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক অঙ্গনে? রমা, তার আগে আমি একটু বলি যে সরকার আসলে কি সিদ্ধান্তটি নিল। যদিও গত রাতে সেটি সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর সেটি প্রকাশ করা হয়েছে। আইন উপদেষ্টা সেটি সাংবাদিকদের সামনে বলেছেন। সরকারের যে অবস্থান সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হবে বা হচ্ছে, সেই বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের অর্থাৎ এবং তখনকার যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সব কিছুতে, অর্থাৎ ধরুন তাদের সাংগঠনিক কার্যক্রম, সাইবার স্পেসে যে সমস্ত কার্যক্রম, সব কিছুই সরকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি বাংলাদেশে এই গত এক বছরের কম সময়, অর্থাৎ গত অগাস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আন্দোলনের যে পক্ষের শক্তি যারা এখন রাজনীতিতে সক্রিয়, তারা সরকারের কাছে এ দাবি করছিলেন এবং এ নিয়ে বিতর্ক হচ্ছিল। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এবং জামায়াত বারবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছে যে তারা এটি চান কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন ধরে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচি দেখেছি, সেখানে জামায়াত ইসলামী সহ অনেকগুলো রাজনৈতিক দল তাতে সংহতি প্রকাশ করেছে। বিএনপির দিক থেকে কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে সেখানে কোনো সংহতি প্রকাশ করা হয়নি। গণজমায়েত, অবস্থান, সমাবেশ সবকিছুর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত গত রাতে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে, যা জাতিকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এখন প্রশ্ন হলো এর প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়াটি আসলে ইতিমধ্যে আমি যেটি বলার চেষ্টা করেছি যে এর মধ্যেই অনেকগুলো রাজনৈতিক দল এই আন্দোলনের পক্ষেই, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবিতে যে আন্দোলন তৈরি হয়েছে তার পক্ষেই তারা সংহতি জানিয়েছে, অর্থাৎ তারা তার পক্ষে। এর বাইরে ছিল বিএনপি। তো বিএনপি মহাসচিব আজ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সরকারের সিদ্ধান্তে তার দল আনন্দিত। যদিও কাল পর্যন্ত দলটির অন্য কয়েকজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সেখানে তারা বলেছিলেন যে দল নিষিদ্ধ করা বা নিষেধাজ্ঞা দেয় এই বিষয়টি সরকারের এখতিয়ার, নির্বাচন কমিশনের এখতিয়ার এবং জনগণের বিষয়। ফলে বিএনপির অবস্থান নিয়ে এটা ধোঁয়াশা ছিল। আজ সেটি কিছুটা হলেও পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাকিব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার একটা প্রভাব তো থাকবে বাংলাদেশের রাজনীতিতে। তো আসলে ভবিষ্যৎ রাজনীতিতে এর কেমন প্রভাব হতে পারে? প্রথমত, আপনি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আপনি যদি সেই নির্বাচনগুলি পর্যালোচনা করেন, অনেকে এইভাবে বিশ্লেষণ করে থাকেন যে আওয়ামী লীগের 35 থেকে 40% মতো একটি ভোট, প্রদত্ত ভোটে তারা দেখতে পান যে এটি আওয়ামী লীগ পেয়েছে। সে কারণে অনেকে বলেন যে দেশের মোট ভোটারের 35 থেকে 40% ভোটার হয়তো আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার বলে বলা হয়। এখন আমি আজ বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে, অর্থাৎ দল হিসাবে যদি আওয়ামী লীগের উপরে কোনো নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে আসে, সেক্ষেত্রে তার প্রভাব রাজনীতিতে কী হবে। এখন তারা অনেকেই যেটি বলেছেন যে প্রথমত আওয়ামী লীগের জন্য এই ধরনের অভিজ্ঞতা খুব নতুন কিছু নয়। আওয়ামী লীগ এর আগেও নিষেধাজ্ঞার কবলে পড়েছে, নিষিদ্ধ হয়েছিল, সেটি মুক্তিযুদ্ধের আগে। সেই নিষেধাজ্ঞার পরপর বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে। কিন্তু এরপরে 75-এর 15 আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ সংকটে পড়েছিল। তার কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগ সামরিক শাসনের সময় আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে, তাদের নেতাকর্মীরা বা সংগঠকরা দলকে পুনর্গঠিত করেছেন। বিশ্লেষকরা যেটি বলছেন, কিন্তু এবার কিন্তু আওয়ামী লীগের সামনে একটি বড় প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্ন হলো যে সরকার যেটি বলেন যে জুলাই আগস্টের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর জন্য সরকার এবং আন্দোলনের পক্ষের শক্তিগুলি আওয়ামী লীগকেই দায়ী করে থাকে। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেগুলো কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার।
এই বিষয়টিকে সামাল কিভাবে আওয়ামী লীগ দেবে এবং কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসার চেষ্টা করবে, সেটির উপরই আসলে এই নিষেধাজ্ঞার প্রভাব কেমন হবে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে। কারণ বিশ্লেষকরা যেটি বলছেন যে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে গেছেন। আবার দলের কোনো সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ওই অর্থে আমরা দেখছি না। তো তাহলে দল যদি সাংগঠনিক তৎপরতা না আসে তাহলে তো এর কোনো প্রভাব থাকলো না, তাহলে তো নিষেধাজ্ঞাটাই মেনে নিল। কিন্তু যদি সেটি না হয় তাহলে কি হবে? বিশ্লেষকদের অনেকে আমাকে বলছেন সেটি হলো যে একটি সংঘাত সহিংসতার আশঙ্কা তখন তৈরি হলেও হতে পারে, এমন একটা আশঙ্কা তাদের অনেকের মধ্যে আছে। তবে এর বাইরেও কয়েকটি দিক আছে। সেটি হলো আপনি দেখবেন যে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটি উঠেছে সেটি এসেছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন থাইল্যান্ডে, এবং এই খবরটি গণমাধ্যমে আসার পর এই দাবিটিতে সোচ্চার হয়ে উঠেছেন বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, যেটি নতুন রাজনৈতিক দল, তাদের দুজন নেতা এটি সূচনা করেছেন। পরে তাদের সহকর্মীরা গিয়েছেন বা আরও অন্য রাজনৈতিক দল অনেকেই তাতে সংহতি প্রকাশ করেছেন। বিশ্লেষকরা যেটি বলছেন যে ভবিষ্যতে যখনই যেই সরকার ক্ষমতায় আসুক, যদি কোনো গোষ্ঠী বা কেউ মনে করে যে তারা এইভাবে একটি জমায়েত আয়োজন করে একটি দাবি করলো এবং সরকারকে সেটি মেনে নিতে বাধ্য করা হলো অথবা সরকার সেটি মেনে নিলেন, এই সংস্কৃতিটি যদি চলতে থাকে তাহলে সেটি ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কোনো হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে কিনা, এমন আশঙ্কাও কেউ করছেন। এবং তাতে করে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলি, সামাজিক যে সংস্কৃতি বলি, সব কিছু মিলিয়ে দেশের সার্বিক যে স্থিতিশীলতা, সেইখানে একটি বড় অনিশ্চয়তার জায়গা তৈরি হওয়ার আশঙ্কা হতে পারে। আর যদি রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি গণতান্ত্রিক উপায়ে কিংবা আলোচনার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো এই পরিস্থিতি তেমন যেটি আশঙ্কা করা হচ্ছে সে তেমনটি নাও হতে পারে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিতর্কিত দেশত্যাগ ঘিরে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে মামলার আসামি হিসেবে বিদেশ গমন করা এই সাবেক রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতির ফোন পেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। ওই ফেসবুক পোস্টে হান্নান মাসুদ আরও লিখেন, এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। এদিকে গত বৃহস্পতিবার যুব অধিকার পরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে এবং স্মারকলিপি প্রদান করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। স্মারকলিপিতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলা হয়, যথাযথ জবাব, দোষীদের শাস্তি ও হামিদকে ফিরিয়ে না আনলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ার ছাড়তে হবে। ব্যর্থ হলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ফেসবুকে লিখেছেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে 3 দিনের মধ্যে পদত্যাগ করুন, নইলে ইন্টারিমের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এদিকে জনরোষ এড়াতে এবং নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন তিনি। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢুকানো হয় এবং নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্টরা তাকে বিমানে তুলে দেন। ইমিগ্রেশনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ লাল পাসপোর্ট ব্যবহার করেন। গণমাধ্যমের তথ্য, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হয় এবং গ্রিন সিগন্যাল দেন তারা। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে বিমানে তোলা হয় আব্দুল হামিদকে। গাজা ভূখণ্ডে রক্তাক্ত সংঘাত এখনো অব্যাহত, কিন্তু সেই ছায়া পেরিয়ে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে জেগে উঠেছে এক নতুন কূটনৈতিক উত্তেজনা, যার কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আসন্ন গালফ আমেরিকা সম্মেলন ও ট্রাম্পের সৌদি সফর ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ও ভূ রাজনীতির হিসাব নিকাশ চলছে, অন্যদিকে সবার চোখ অনৈতিক অঙ্কের দিকে। প্রায় $600 বিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা ও গাজা পুনর্গঠন পরিকল্পনাকে কেন্দ্র করে আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরকে ঘিরে রিয়াদে বসছে উচ্চ পর্যায়ের বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প নেতারা। এই সম্মেলনের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন বাজারে আরব অর্থলগ্নির প্রতিশ্রুতি নিশ্চিত করা এবং বিনিময়ে পারমাণবিক প্রযুক্তি, সামরিক চুক্তি ও কৌশলগত সহযোগিতা অর্জন করা। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করা। এটি প্রায় পুরোপুরি ব্যবসায়িক লক্ষ্য নির্ভর সফর। গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে নতুন একটি আরব পরিকল্পনা আলোচনায় এসেছে। সৌদি আরব, মিশর ও জর্ডান একযোগে একটি কাঠামো দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে, যাতে হামাসকে প্রশাসনিক কাঠামো থেকে বাদ দিয়ে গাজা একটি টেকনোক্রাফট সরকার গঠন করা হবে। এই সরকারের অধীনে গাজার পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হবে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথ তৈরি করা, যেখানে ফিলিস্তিনিদের স্বশাসন নিশ্চিত করা হবে, কিন্তু তা সন্ত্রাসী বা রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব মুক্ত থাকবে। মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়তে থাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন আবারও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে। মার্কিন নিরাপত্তা ছাতার আওতায় থেকে পারমাণবিক শক্তি উন্নয়নে তারা আগ্রহী। বাইডেন প্রশাসনের আমলে সৌদি পারমাণবিক কর্মসূচির সঙ্গে ইসরায়েলের স্বীকৃতির শর্ত থাকলেও ট্রাম্প প্রশাসনের আওতায় সেই শর্ত শিথিল হয়েছে। ফলে এই সম্মেলনে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন সংক্রান্ত কোনো বড় ঘোষণা যদি আসতো, তবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও জর্ডানের রাজা আবদুল্লাহর উপস্থিতি অবধারিত ছিল। কিন্তু তাদের আমন্ত্রণ না পাওয়ায় অনেকেই মনে করছেন এই সফরের ফোকাস আসলে ভিন্ন, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তি পুনর্বিন্যাস। সফরের শেষ ভাগে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। দুই দেশের সঙ্গে মার্কিন পক্ষ থেকে আর্থিক ও প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কাতারের সঙ্গে শক্তিশালী জ্বালানি সহযোগিতা এবং আবুধাবির সঙ্গে প্রযুক্তি বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই প্রথম কোনো শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ জার্মানি, পোল্যান্ডের নেতারা ইউক্রেন সফর করার পর এমন সিদ্ধান্ত আসলো। রাশিয়াকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন তাতে সায় দেয়। পুতিন জানান, এই আলোচনা সংঘাতের মূল কারণ দূর করার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হবে। পুতিনের প্রস্তাবের কয়েক ঘন্টা পরই ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের জন্য এটি একটি সম্ভাব্য দুর্দান্ত দিন। তিনি আরও লেখেন, দুই দেশের শান্তি বাস্তবায়ন করতে উভয় পক্ষের সঙ্গে কাজ করে যাবেন তিনি। তবে হঠাৎ রাশিয়ার এমন নমনীয় মনোভাবের কারণে প্রশ্ন তৈরি হয়েছে, পুতিন কি কোনো চাপে পড়ল? যদিও ইউরোপের নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরপরই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া কোনো চাপের কাছেই নতি স্বীকার করে না। ইউরোপ আমাদের বিরুদ্ধেই প্রকাশ্যে দাঁড়িয়েছে, বলেন পেসকভ। তিনি আরও বলেন, পুতিন সাধারণভাবে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন, তবে এই প্রস্তাব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখনো পাওয়া যায়নি। তবে সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার পূর্বশর্ত রাখছি না। গত বৃহস্পতিবার ইস্তানবুলে কিয়েভের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রস্তাবও দেয়া হয়েছে।
পুতিন চান দুই দেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান পুতিন। তিনি আরও বলেন, আমাদের প্রস্তাব টেবিলের ওপর আছে। এখন এটা ইউক্রেনের সরকার এবং তাদের পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করছে, যারা সম্ভবত জনগণের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন 4 প্রদেশের দখল নেয় রুশ বাহিনী। এই 4 প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে ওয়াশিংটন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তস্নান এর অবসান চান এবং এই যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেবেন তিনি। রাশিয়া এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি, যদিও পুতিন বলেছেন যে তারা মূলত 30 দিনের বিরতির ধারণাকে সমর্থন করে, তবে কিছু সূক্ষ্ম বিষয় তাদের মধ্যে আগে সমাধান করে নিতে হবে। পুতিন বারবার বলেছেন যে এই সংঘাতের মূল কারণ দূর করতে হবে, যার মধ্যে অন্যতম হলো ন্যাটোর পূর্ব দিক সম্প্রসারণ। এপ্রিলে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুরু হয় শুল্ক তীর ছোড়াছুড়ি। কয়েক দফার পাল্টাপাল্টি লড়াইয়ে চীনা পণ্য আমদানিতে 145% শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। বিপরীতে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 125% করে চীন। এর মধ্য দিয়ে চরম পর্যায়ে পৌঁছায় বিশ্বের 2 শক্তিধর অর্থনীতির শুল্কযুদ্ধ। ঝুঁকিতে পড়ে উভয় দেশের বাণিজ্য আয়। তবে ট্রাম্পকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন মূল্যকেই। চীন ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে শুল্ক বৈরিতা বাড়ানোয় জীবনযাত্রার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় যুক্তরাষ্ট্রের জনগণ, যা নিয়ে সমালোচনা করতে ছাড় দেননি বিশ্লেষকরা। Policymakers in the White House regard a tariff war as a zero-sum game, and they believe that the tariffs can inflict more pain on China than the US will suffer in a bilateral tariff war. The policymakers also look at the percentage of GDP accounted for by international trade. শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম 100 দিনের কার্যকলাপের যেসব বিষয় নিয়ে মানুষের মধ্যে ট্রাম্প বিমুখতা দেখা গেছে, তার মধ্যে অন্যতম ছিল শুল্ক ইস্যু। এরপরেই শুল্ক নিয়ে সুর নরম করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। আভাস দেন চীনা পণ্য আমদানিতে 145% থেকে শুল্ক কমিয়ে 80% করার। এর মধ্যে শুল্ক যুদ্ধ উত্তেজনার পারদ কমাতে দৌড়ঝাঁপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে শনিবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। আলোচনার মূল বিষয় ছিল দুদেশের মধ্যে আরোপিত উচ্চ শুল্ক এবং তার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ। শুল্ক যুদ্ধ শুরুর পর এটি দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে চলে 2 ঘন্টার বৈঠক। এরপর গণমাধ্যমের মুখোমুখি না হয়ে স্থান ত্যাগ করেন আলোচকরা। এই অবস্থায় ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেনেভায় চীনের সাথে আলোচনার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষই সম্পূর্ণ শুল্ক পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে বলে নিশ্চিত করেন তিনি। বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলকভাবে আলোচনা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ওয়াশিংটন ও বেইজিং এখনও বড় বাণিজ্যিক অংশীদার। পরিসংখ্যান তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল $58,000 কোটি বেশি। এর মধ্যে 14,350 কোটি মার্কিন পণ্য রপ্তানি হয়েছে চীনে। অন্যদিকে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয়েছে $43,800 কোটি বেশি মূল্যের পণ্য।
পাকিস্তানের পারমাণবিক হামলার আশঙ্কায় ভারতের অনুরোধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক হামলার কথা সরাসরি বলা না হলেও বিষয়টি ইঙ্গিত দেয়া হয়। এই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ 48 ঘণ্টা ধরে দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরুর আহ্বান জানান। এমনটাই জানিয়েছে CNN। সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। প্রভাবশালী এই মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি ভেন্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। যুক্তরাষ্ট্রের এই ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। ভেন্স এ সময় মোদীকে উৎসাহ দেন যে ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। ওই সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না, তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনা। সূত্র জানায়, ভ্যান্স এ সময় মোদীকে এমন একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান যেটি পাকিস্তান গ্রহণ করতে পারে বলে আমেরিকার ধারণা ছিল। প্রতিবেদনে বলা হয়, ওই তথ্যের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই তিন শীর্ষ কর্মকর্তাকে বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হবার প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করে। CNN বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন, ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি, তবে তারা বিষয়টি আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসেবে দেখছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোদীর সঙ্গে ভ্যান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। CNN বলছে, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ সম্পর্কে জানেন এমন একজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হচ্ছিল। ওই কর্মকর্তা বলেন, তখন স্পষ্ট ছিল দুই দেশের মধ্যে কোনো সরাসরি কথা বলা হচ্ছে না, তাই আমাদের লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কথা বলায় উৎসাহ দেয়া এবং যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। তিনি আরও জানান, এই আলোচনার ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন দুপক্ষের জন্যই উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ কি হতে পারে। এরপর তারা সেই বার্তা দুই পক্ষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করেন এবং কিছুটা হলেও যোগাযোগের ঘাটতি দূর করতে সহায়ক হন। এর ফলে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসার সুযোগ পায়, যার ফলাফল এখন দেখা যাচ্ছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতির কোনো চুক্তি খসড়ায় যুক্ত ছিল না। তাদের ভূমিকা ছিল কেবল দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের প্রধানমন্ত্রী মোদীকে করা ফোনটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রশাসনের আরও একটি সূত্র জানায়, ভেন্স গত মাসে ভারত সফরে গিয়ে মোদীর সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ছিল ভেন্স ও মোদীর ব্যক্তিগত সম্পর্কের কারণে ফোনালাপটি আরও কার্যকর হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই CNN এর সাংবাদিক নিক রবার্টসন দাবি করেন, পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয়, যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে। CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন, ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে, তারা বুঝতেই পারেনি কি ঘটছে। CNN-এর নিক রবার্টসন বলেন, উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক আলোচনা উপস্থিত
এক সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে, কিন্তু ভারত যখন 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয়। এরপর ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা চায়। দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপে যুদ্ধবিরতি সমঝোতা হয়। রবার্টসন বলেন, সূত্ররা এই যুদ্ধবিরতিকে এখন না হলে কখনো নয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পানি অধিকার এখনো অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি। তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এরপর পরিস্থিতি ধাপে ধাপে এগোবে। सीज फायर जब हुआ उसके बाद हमने देखा यहाँ पे पाकिस्तान में मुख्तलिफ शहरों में, यहाँ लाहौर में जहाँ पे मैं इस वक्त मौजूद हूँ, उसके अलावा যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর আমরা পাকিস্তানের বেশ কিছু শহরে দেখেছি মানুষ রাস্তায় নেমে উদযাপন করছেন। তাদের অনেকের সাথেই আমরা কথা বলেছি, আর তারা বলছেন যে পরিস্থিতির বেশি অবনতি হওয়ার আগেই যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে সেটি তারা উদযাপন করছেন। দুই দেশ যে সর্বাত্মক যুদ্ধে জড়ায়নি তাতেই আনন্দ প্রকাশ করছেন তারা। কারণ গত কিছুদিন ধরে পাকিস্তানের মানুষের মাঝে একটা আশঙ্কা ছিল যে দুই দেশের সংঘর্ষ বড় ধরনের যুদ্ধের দিকে যাচ্ছে কিনা। ये जंग की तरफ जा रहा है मामला और ज़्यादा बड़ी जंग की तरफ जा रहा है। दिल में एक डर था, खौफ था कि अवाम दोनों तरफ की अच्छी हैं और इन बड़े हुक्मरानों की वजह से दोनों अवाम मजलूम अवाम पिसती है, और जो हमारी तरफ इतने शहीद हुए हैं 31 अफराद, वो बेगुनाह अफराद शहीद हुए हैं और वो बिल्कुल भी ठीक नहीं हुआ। और इंसानियत की फतह हुई, अक्लदानों की जो फतह हुई, जिनके पास जो शऊर था, अक्ल था कि दोनों तरफ से जब अटैक होंगे तो इंसानियत ख़त्म होगी। हम खुश हैं कि हमारी आर्मी बड़ी बहादुरी से लड़ी है, लेकिन इसके अलावा जो आवाम का नुकसान हो रहा था, बच्चों के एग्ज़ाम्स हैं, बाकी भी इस तरह के, और ख़ासकर हमें उनका बहुत अफसोस भी है जो नौजवान हमारे लिए लड़ते हुए शहीद हुए हैं। पाकिस्तान अमन चाहता है। पाकिस्तान ने पहले दिन से लेकर आखिरी दिन तक यही कहा कि हम अमन चाहते हैं, हम लड़ाई नहीं चाहते, क्योंकि जो मुसलमान है ना वो ये नहीं चाहता कि लड़ाई हो, खून खराबे हो, जंग, क्योंकि जंग जो है ना ये कहना आसान है, इसको भुगतना बहुत मुश्किल। तो अल्हम्दुलिल्लाह हमारी जो अवाम ने और हमारी अफवाज ने बड़ा अच्छा इसका दिफा किया माशाल्लाह, और अल्हम्दुलिल्लाह हमें कामयाबी भी हुई है। और बिल्कुल बाकी ये जो सीज़ फायर हुआ है ये अच्छा है, मतलब ये उसमें ये जंग का तो ना इंडिया को फायदा हो सकता था ना हमें फायदा हो सकता था। बहुत से लोग जिनसे हमारी बात हुई वो ये कहते हैं कि सीज फायर, অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা বলছেন যে যুদ্ধবিরতির পর এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে যুদ্ধ এখানেই থেমে যাবে, পাশাপাশি হয়তো দুই পক্ষ আলোচনার মাধ্যমেও বোঝাপড়া করে নেবে। আর তাই সবাই বলছেন যে যুদ্ধবিরতির পর তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন। रिलीफ हुआ है कि कशीदगी में कमी आएगी। ইউক্রেনকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু আমন্ত্রণই নয়, আলোচনার দিনক্ষণ ও ভেন্যুও জানিয়ে দিয়েছেন পুতিন। পুতিন চান আগামী 4 দিনের মধ্যে বা 15ই মে ইউক্রেনের সঙ্গে তুরস্কে আলোচনায় অংশ নিতে। 10 মে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। এই সংঘাতের আসল কারণ কি সেটি খুঁজে বের করে তার সমাধানে এগিয়ে যেতে চাই। দীর্ঘস্থায়ী শান্তি চাই আমরা। চলতি মাসের 15 তারিখের আগেই আলোচনায় বসতে চাই। বিবিসির প্রতিবেদন বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্য ইউরোপীয় নেতাদের কিয়েভ সফরের কয়েক ঘন্টা পরই এলো পুতিনের এমন ঘোষণা। সেখানে রাশিয়াকে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। অবশ্য তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে মস্কো, তবে চাপ প্রয়োগের চেষ্টা করলে কোনো লাভ হবে না। এর আগেও মস্কো থেকে বলা হয়েছিল যুদ্ধবিরতির আলোচনা তখনই হবে যখন পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে। ক্রেমলিন থেকে বিরল টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়া আরও গভীর আলোচনা চাইছে, যার লক্ষ্য হলো টেকসই দৃঢ় শান্তির পথে এগিয়ে যাওয়া। এই আলোচনার ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন এক যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না। আলোচনার স্থান হওয়া উচিত তুরস্কের ইস্তানবুল শহরে, যেখানে আগেও এমন আলোচনা হয়েছে। এ বিষয়ে 12 মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।
এর আগে 10 মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কিয়েভ সফর করেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানান যেন তারা 12 মে থেকে শুরু করে শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়। মে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে একত্রিত হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তারা এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সতর্ক করে বলেন, পুতিন যদি 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত না হন তবে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তারা এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পরে বিবিসিকে কিয়ার বলেন, এই দাবিকে ট্রাম্প অবশ্যই পূরণ করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ওই সাক্ষাতের পর ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য জেলেনস্কি উপস্থিত নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ আমরা কিভাবে একটি প্রকৃত এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যায় সেটি নিয়ে আলোচনা করব। ইইউর প্রস্তাবের জবাবে ক্রেমলিনের পেসকভ বলেন, এটি একটি নতুন উদ্যোগ, কিন্তু আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা একেবারে মূল্যহীন। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমও পেসকভের বক্তব্য উদ্ধৃত করে জানায় যে ইউরোপের বিবৃতিগুলো মূলত প্রতিযোগিতামূলক এবং আমাদের সম্পর্ক পুনর্স্থাপনের প্রচেষ্টার পরিবর্তে উত্তেজনামূলক। পুতিন সাংবাদিকদের বলেন, এটা হবে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ। এমন কোনো শান্তি নয় যা ইউক্রেনীয় বাহিনীকে নতুন অস্ত্র ও জনবল পেয়ে আবার যুদ্ধ শুরু করার শক্তি যোগাবে। পুতিন ইউক্রেনের দিকে অভিযোগ তুলে বলেন, তারা একাধিক যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি, যার মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের 30 দিনের প্রস্তাব এবং গত মাসের ইস্টার যুদ্ধবিরতি। তিনি এপ্রিল মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে ঘোষিত আরেকটি যুদ্ধবিরতির কথাও মনে করিয়ে দেন, যা 10 মে মধ্যরাতে শেষ হয়। কিয়েভ সেই একতরফা 3 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে, একে নাটকীয় প্রদর্শনী বলে অভিহিত করে। জেলেনস্কি একাধিকবার অন্তত 30 দিনের দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান করেছেন। তবে এরপর যদিও সহিংসতা কিছুটা কমে আসে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছেন। 8 মে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে 730-এরও বেশি বার তা লঙ্ঘনের অভিযোগ তোলে এবং বলে তারা উপযুক্ত জবাব দিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি মানা হচ্ছে, তবে তারা ইউক্রেনকে 488টি বার লঙ্ঘনের জন্য দোষারোপ করে। এরপর 10 মে পুতিন বলেন, সবকিছু সত্ত্বেও আমরা কিয়েভ কর্তৃপক্ষকে আবার আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি, সরাসরি আলোচনায়, এবং আমি জোর দিয়ে বলছি কোনো পূর্বশর্ত ছাড়াই। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সবশেষ সরাসরি আলোচনা হয় 2022 সালে, যখন রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। 12 মে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে নির্বাচনী আইন অনুযায়ী দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের স্বীকৃতি হারাবে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ RPO এর 90H1 বি ধারার বিধান অনুযায়ী। একই সঙ্গে RPOর 90C1 3 ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে দলটিকে পুনরায় আর নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাচ্ছে দলটি, কেননা নির্বাচনে অংশ নিতে প্রত্যেক রাজনৈতিক দলের ইসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকার 10 মে রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে বসে। সেখানে সন্ত্রাস বিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে 11 মে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, কাল গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কেননা বর্তমানে বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। গতরাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভায় আন্তর্জাতিক অপরাধ আইনে একটি সংশোধনীয় অনুমোদন করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। তবে সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার পর এই দাবি আরও তীব্র হয়, যার প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য শুনে মনে হয়েছিল দুই দেশের এই সংঘর্ষ নিয়ে খুব বেশি আগ্রহী নয় আমেরিকা। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এখানে আমেরিকার কোনো স্বার্থ নেই, তাই এতে জড়াতে চায় না তারা। এই মন্তব্যের 2 দিন পরেই জানা গেল আমেরিকা প্রায় 48 ঘন্টার কূটনৈতিক চেষ্টায় ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর টুইট থেকে এই তথ্য জানা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প, জেডি ভান্স এবং মার্কো রুবিও আসলে এমন কিছুই দেখতে চেয়েছেন। শুধু 2 দেশ নয়, সবখানে তারা সংঘাত বন্ধ করতে চান। প্রশ্ন হলো, শুরুতে আগ্রহী না হলেও শেষ পর্যন্ত ভারত পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার ভূমিকায় কেন এলো আমেরিকা? হয়তো হোয়াইট হাউস মনে করছে 2 পারমাণবিক শক্তিধর দেশ যেভাবে সংঘাতে জড়িয়েছে তাতে যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধ লেগে যেতে পারে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একজন ডিল মেকার হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেষ্টা করছেন, তবে এখনও সফল হননি। ইসরায়েল গাজা যুদ্ধ থামাতেও চেয়েছেন, এখনও তা পারেননি। তাই ভারত পাকিস্তান সংঘাত থামাতে পারলে এটিই হবে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বড় কোনো কূটনৈতিক সাফল্য। ধারণা করা হয় জেডি ভান্সের সাথে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে ব্যবহার করে ভারতকে রাজি করায় আমেরিকা। অন্যদিকে যুদ্ধবিরতি সমঝোতার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য চীন এবং আমেরিকাকে ধন্যবাদ দেন। তাতে বোঝা যায় এই সমঝোতায় চীনেরও ভূমিকা ছিল। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, সৌদি আরব, তুরস্ক সহ 3 ডজনের মতো দেশ এই যুদ্ধবিরতি সমঝোতার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। আমি মনে করি জলবন্টন চুক্তি, কাশ্মীর ও অন্যান্য ইস্যু ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করা হবে এবং একটি শান্তিপূর্ণ আলোচনার সূচনা হবে। কি কি শর্তের ভিত্তিতে এই যুদ্ধবিরতি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে 12 মে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে ভারত পাকিস্তান। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘন্টা পার না হতেই পাকিস্তান তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। আমরা জানতে পেরেছি সীমান্তে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে এবং আমরা এটি গুরুত্বের সাথে বিবেচনা করছি। তবে ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির মধ্যেও 2 দেশের পাল্টাপাল্টি অভিযোগ দেখে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা সহ অন্যান্য মিত্র দেশগুলোর মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও সহসা 2 দেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে না।
पिछले कई दिनों से इंडिया और पाकिस्तान के बीच फौजी कशीदगी গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের প্রভাব ভারতের অন্যান্য শহরের মতো ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও লক্ষ্য করা যাচ্ছিল। যখন বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার খবর আসে তখন মানুষ ভাবতে শুরু করেছিলেন যে বড় এক বিপদ তাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে। কিন্তু মাত্র 12 ঘন্টার মধ্যেই যখন খবর এলো যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পরে দুই দেশই বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে, তারপর সাধারণ মানুষের মধ্যে একটা খুশি, একটা উদ্দীপনা দেখা যাচ্ছে। जो है एक नया हौसला जाग गया, उनकी उम्मीदें भर आई। खुश तो सभी हैं, ओब्वियसली खुश कौन नहीं होगा, और जंग तो कोई नहीं चाहता, फिर उस पार हो या इस पार हो, हर एक सीज़ फायर चाहता है। और हम कश्मीरी खास तौर पर पिछले कई एक दिनों से जो यहाँ पर हमले हो रहे थे उसका मेन रीज़न कश्मीर था, और कश्मीर की बात कहीं चली नहीं, आपस में ही ये लोग भिड़ते रहे, और कश्मीरी उस साइड से भी, कश्मीरी इस साइड से भी मारा गया। हमने दिन भर देखा দোকানে বন্ধ। আমরা সকালেও দেখেছি যে বেশিরভাগ দোকানপাটি বন্ধ, রাস্তায় যানবাহন খুবই কম চলছিল, মানুষজন বাইরে খুব একটা বেরোতে পারছিলেন না। কিন্তু যখন এই খবর প্রকাশ্যে এলো যে ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সম্ভবত আর এগোবে না, তখন মানুষ যে শুধু বাইরে বেরিয়ে পার্কে রাস্তাঘাটে ঘুরছে তাই নয়, রাস্তায় যানবাহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়েছে। क्योंकि ये बाहर की आमद है, बल्कि सड़कों पर भी ट्रैफिक बहाल हो गया। जो ये सीज़ फायर का अनाउंसमेंट हुआ है इससे बहुत ज़्यादा रिलीफ मिला है। पिछले कुछ दिनों से हम सोए नहीं हैं, सब कश्मीर में हो चाहे पंजाब में हो, कोई नहीं सोया है। तो आज जो है मुझे लगता है चैन की सांस हम लेने वाले हैं। थोड़ा सा रिलीफ मिल गया वो, और थोड़ा सा टेंशन फ्री भी हो गए। जो कल 2-3 दिन से हम सोए भी नहीं थे, तो अभी जो सीज़ फायर हुआ तो उसकी वजह से हम बाहर निकले, और आप देख भी सकते हो लोग भी चलने लगे हैं, बहुत सारे सड़कों पे निकले, और इससे हमारा ही फ़ायदा है, सबका फ़ायदा है इससे। बहुत खुशी हुई कि इंडिया के अंदर भी शांति है और पड़ोसी मुल्क में भी शांति है, और बेगुनाह लोग शांति से रह सकेंगे। अगर सीज़ फायर है तो हम बहुत खुश हैं। लोगों में यही उम्मीद है। সাধারণ মানুষের আশা যে এই যুদ্ধবিরতি যেন শুধু কথার কথা হয়ে না থাকে, এটা যেন একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়। ভারত ও পাকিস্তান অতি সত্বর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে জানিয়েছেন যে দুই দেশ নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। এক্সে তার দেয়া পোস্টে তিনি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত 48 ঘণ্টা নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ সহ সিনিয়র ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। দুই পক্ষ সোমবার 12ই মে আলোচনায় বসবে বলে জানা গেছে। শুক্রবার রাত থেকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যখন দুই পক্ষ থেকেই ড্রোন ও মিসাইল হামলার খবর আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুই পক্ষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। চীন তাদের বিবৃতিতে উল্লেখ করে যে দুই দেশের মৌলিক স্বার্থ ও স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য দুই দেশের সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও ভারত পাকিস্তান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইসাক দারের সাথে শনিবার ফোনে কথা বলেন। এই আলোচনা সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। তবে ভারতের পক্ষ থেকে এই আলোচনাকে ঘিরে কোনো বিবৃতি দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা শুরু করলে এই সংঘাতের শুরু হয়। এর জবাবে শনিবার দিবাগত রাতে ভারতে অপারেশন বানিয়ান মনসুর পরিচালনা করে পাকিস্তান। আজ এ পর্যন্তই। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।